আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকার মিনিংফুল ওয়ে আউট এবং ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আরো আরেকবার আমি অমৃতা উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই তাই, ভালো থাকার পাসওয়ার্ড যখন আমরা খুঁজতে বেরোই তখন কিন্তু আমরা আমাদের মতন করে অধিকতর চেষ্টা করি, চ্যালেঞ্জের মুখে থাকি কিভাবে শারীরিক অবনতির হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো বা নিষ্পত্তি ঘটাবো। সেই সুবাদে কিন্তু আমরা অনেক ধরনের বিস্তর বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি বা আমাদের এই অনুষ্ঠান কিন্তু অবশ্যই ডিমান্ডিং ফুল একটি অনুষ্ঠান, কারণ আমরা সবসময় চাই যে আমরা ডিমান্ড করি যে আমরা কিন্তু প্রচন্ড কনফিডেন্স লেভেল রাখি যে যেভাবে আমরা আমাদের অনুষ্ঠানকে ধাবিত করার চেষ্টা করি বা অতিবাহিত করার চেষ্টা করি সেই সূত্র ধরে কিন্তু আপনারা ভালো থাকতে শিখে গিয়েছেন। আপনারা সর্বদাই বলেছেন যে অনুষ্ঠানের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, অনেক জ্ঞান লাভ করেছেন এবং শুধু তাই নয়, প্রপার ট্রিটমেন্ট, অ্যানালাইসিস এবং নানান ধরনের মেডিকেশনের মাধ্যম দিয়ে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছেন। পেটের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যদি ছোট ছোট কিছু ক্লিপিং দিয়ে আমরা শুরু করি, অর্থাৎ নানান ধরনের নমুনা বা নানান ধরনের নিয়মাবলী থাকে যেগুলো নিয়ে যদি আমরা আমাদের মতন করে একটু আলোকপাত করার চেষ্টা করি তাহলে জানতে পারবো যে পেটের বিভিন্ন সমস্যা, যেমন কনস্টিপেশনের সমস্যা, কোষ্ঠকাঠিন্য সমস্যা, সেটা কিন্তু আমরা দেখি যে ছোট থেকে বড়, বিশেষ করে বড়দের সূত্রে দেখা গিয়েছে বৃদ্ধ মানুষদের তাদের কিন্তু নানান ধরনের কনস্টিপেশন দেখা যায়। কেন এই ধরনের প্রবণতা থাকছে, কি ধরনের মেডিকেশন তাদের প্রয়োজন বা কতটা কন্ট্রোল করতে হবে, সবটাই যেমন জানাতে পারেন তিনি আজও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তার কথা সবটাই বলবো, কিন্তু পাশাপাশি আবার অন্য সমস্যার কথাও আমরা বলতে পারি, যেমন আইবিএস এর সমস্যা। অর্থাৎ আমরা সকলেই জানি যে আইবিএস এর এমন একটা সমস্যা থাকে যেই হাত থেকে কিন্তু আমরা সহজে নিষ্কৃতি পাই না। যদিও বা নানান ধরনের টেস্ট রিপোর্ট সবসময় বলে যে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু ডক্টর স্যার কিন্তু সবসময় বলেন যে যখন পেটের সমস্যা অধিকতর হয়ে যায়, বারবার পটির প্রবণতা থাকে, তখন কিন্তু সেটা আইবিএস এ পরিণত হতেই পারে। তো সেই সূত্র ধরেও কিন্তু আমাদের প্রপার মেডিকেশন বা আমাদের গাইডলাইনটা কিন্তু ভীষণভাবে দরকার। আবার পাশাপাশি কারোর ক্ষেত্রে বলবেন আপনারা জিআইজিআর পোকা, সেটাও কিন্তু আপনার পেটের বিভিন্ন ধরনের সমস্যা ডেকে নিয়ে আসে। তো সেখান থেকেও কিন্তু পটির প্রবণতা থাকে এবং অধিকতর হতে শুরু করে। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেটা আমরা বলে থাকি, যাদেরকে আমরা বলি যে পেট রোগী, পেট সাফ রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ পেট কিন্তু আমাদের ব্যাকবোনের মতন কাজ করে থাকে। তো সেই সূত্র ধরে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, কারণ গত এপিসোডে কিন্তু আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, যার সঙ্গে হার্টের সমস্যার কিন্তু একটা বৃহত্তর জায়গা তৈরি হয়ে থাকে। আমরা সবসময় বুঝে উঠতে পারি না যে পেটের সমস্যার জন্য হার্টের সমস্যা কেন হবে, কিন্তু সেটা যদি আমরা নিগুড়ভাবে অনুষ্ঠান দেখি আমরা জানতে পারবো যে যিনি উপস্থিত থাকেন ডক্টর কনিষ্ক সরকার, ডক্টর স্পেশাল এপিসোডে, তিনি কিন্তু আজও একই নিয়মে রয়েছেন এবং তিনি কিন্তু তার মতন করে গাইডলাইন আমাদের অবশ্যই দিয়ে থাকেন। তার পরিষেবা কিন্তু লাজবাব, তিনি যেভাবে আমাদেরকে প্রত্যেকটি সময় সুরক্ষিত করার চেষ্টা করেন, প্রোটেকশন দিয়ে থাকেন, এবং তিনি যেভাবে তার ডায়াগনোসিস পাওয়ারের মাধ্যম দিয়ে আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন গড়তে সাহায্য করেন, সেটা আমাদের কাছে ভীষণভাবে একটা অন্যরকম চমক নিয়ে আসে। জীবনের সূত্রে আমরা ভালো থাকতে শিখে যাই। এবারে আমরা চলে আসি যে আমরা কিন্তু গত সপ্তাহে আলোচনা করেছিলাম পেটের জন্য যেহেতু হার্টের সমস্যা হচ্ছে, সেখানে সেই সুবাদে আমরা জানতে পেরেছিলাম যে ব্রেইন আর প্যানক্রিয়াসের মধ্যেও কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই নিয়ে কিন্তু ডক্টর স্যার আপনাদের কাছে তুলে ধরেছিলেন প্রত্যেকটি জায়গা কিভাবে হতে পারে। এবারে তার পরবর্তীকালে আপনাদের তরফ থেকে প্রচুর মানুষের ফোন কলস কিন্তু স্যারের কাছে এসেছিল। অর্থাৎ আপনারা জানতে চেয়েছিলেন যে প্যানক্রিয়াস সুগারের রোগের সাথে সংযুক্ত ইনসুলিন তৈরি করে, তাহলে হার্টের রোগের সম্পর্ক নিয়ে যদি আমাদের কোনো রকম দ্বন্দ্ব থেকে থাকে তাহলে সেই পারসেপশনটা কেমন, কনসেপশনটা কেমন, আমরা কিভাবে সেই জায়গাটা নিজেদের মতন করে বুঝতে চেষ্টা করব। সবটুকুর প্রশ্নের উত্তর কিন্তু যিনি দেবেন ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসা প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, তিনি কিন্তু আজও একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন। যথাযথভাবে আপনারা ফোনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অবশ্যই লাইভ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন, তাহলে আজও কিন্তু ফোন করতে পারছেন, ডক্টর স্যারের সঙ্গে কথা বলুন, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সঠিক উত্তরটা পাবেন বলেই কিন্তু আমরা আশাবাদী। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি ডক্টর স্যারের সঙ্গে কথা বলি এবং যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো ভালো করে বুঝবার চেষ্টা করুন মনোযোগ সহকারে, এবং অবশ্যই কিন্তু জীবনে ত্বরান্বিত করতে গেলে শারীরিক অবনতি ঘটাতে সেই জায়গাটা আমরা যাতে রেকটিফাই করতে পারি সেই সমস্ত দিক থেকে তিনি আমাদের কিন্তু আমাদের প্রোটেকশন দিয়ে থাকেন। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। এখন একটু বলার মতো জায়গা তৈরি হয়েছে, মানে গাঙ্গেয় পশ্চিমবাংলায় কলকাতার কাছাকাছি গতকাল একটু বৃষ্টি হয়েছে, একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, কাজেই একটু বলার মতো অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা সবাই মিলে একটু ভালো থাকতে পারি আর কি, সুস্থ থাকতে পারি। এবারে যে ধরনের তাপ প্রবাহ আমরা সম্মুখীন হয়েছিলাম সেটা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী, হৃদয় বিদারক এরকম বলা যেতে পারে। আশা করব ভবিষ্যতে মানে আমাদের আরও চেতনার উন্মেষ করবে। সত্যি সত্যি আমরা এই যে গাছ লাগাবার কথা বলি,
কিছুটা আমরা প্রমাণ পেলাম গাছ কমে গেলে কি ক্ষতি হতে পারে। আমি আজকে আলোচনায় যাব তার আগে এইটুকুনি না বললে নয়, আমরা যে যেখানে আছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে, আমরা সারা পৃথিবীতেই বটে, আমি পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, খুব দামি দুটো জিনিস একদম বিনা পয়সায় পাই। একটা হলো হাওয়া, যার মধ্যে অক্সিজেন থাকে, আমাদের শ্বাস নেওয়ার জন্য দরকার, না হলে আমরা মারা যাব। আর একটা হলো জল, জলের জন্য কোনো দাম দিতে হয় না, আমরা ফ্রিতে জল পাই। এই ফ্রিতে জল পাই কথাটা যখন বলছি তখন আমার সেই সব বন্ধুবান্ধব, কলিগ, তাদের ছেলে মেয়েরা যারা ব্যাঙ্গালোরে আছে, যারা দিল্লিতে আছে, যারা মুম্বাইতে আছে, আমি জানি না তারা এসে এখানে গল্প করে কিনা। কারণ ওখানে এরকম ইলেকট্রিসিটি আমরা যেমন বিল দিই, পয়সা দিয়ে কিনতে হয় তো ইলেকট্রিসিটি, তেমনি ওখানে কিন্তু জল পয়সা দিয়ে কিনতে হয়। জলের জন্য মিটার আছে, লোকে সেইভাবে জল খরচা করে। আর যদি কেউ ওখানে মানে ভাড়া বাড়িতে থাকে, তা যিনি বাড়িওয়ালি বা বাড়িওয়ালা, তো তার সবসময় একটা নজর থাকে যে জল বেশি খরচা করলো না তো, কারণ জলের জন্য তো দাম দিতে হচ্ছে। তো এইটা আমরা যেন মনে রাখি, যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি সেটাকে যদি তাচ্ছিল্য করি, একটা দিন এর জন্য অনেক অনেক বেশি দাম দিতে হবে। অর্থাৎ গাছ লাগালে শুধু যে গাছ ছায়া দেয় তা নয়, গাছ মেঘকে আকর্ষণ করে বৃষ্টি হবার জন্য। গাছ আমাদের অতিশয় দরকারি, হাওয়ার মধ্যে যে অক্সিজেন থাকে যেটা আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। সমুদ্রের শ্যাওলা থেকে যা যা গাছ দেখি আমরা, তারা সবাই কিন্তু সেই অক্সিজেন তৈরি করে এবং বিনা পয়সা আমরা পাই। এই কথাগুলো আমি আরও আমার অনুষ্ঠানগুলোতে বারবার বলবো। দেখুন কিভাবে সবাই মিলে আরেকটু সবুজ করা যায় চারধারে, এবং একটু এটাও নজর রাখা যে কারুর মধ্যে এরকম ধারণা আছে যে গাছ কেটে ফেললে জঙ্গল কাটা হলো। গাছ খুব জরুরি, দরকার না হলে না কাটা ভালো। একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যাঁ, জায়গাটার নাম বলুন। ট্যাংরা। ট্যাংরা নাম বলুন, কে বলছেন? আচ্ছা, বান্টি দাস, বলুন কি প্রবলেম? কি শরীর খারাপ করছে? মায়ের বয়স কত? ওখানে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন? তো ডাক্তারবাবুকে দেখানোর পরে ডায়াগনোসিস কি হয়েছে? ডাক্তারবাবু কি রোগ হয়েছে বলছেন? আচ্ছা, তো ধরার জন্য এখনো পর্যন্ত কি করা হয়েছে? কোন রকম ইনভেস্টিগেশন করা হয়েছে? বুঝতে পারলাম। তাহলে এখন ইমিডিয়েট কোন কষ্ট কমানোর মতো, মানে কমাতে হবে? সব থেকে বেশি কষ্ট কি থেকে হচ্ছে? তো পা ফোলা যে হচ্ছে, এটা কেন ফুলছে সে ডাক্তারবাবু কিছু বলেননি? এই কারণের জন্য পা ফুলছে? আপনি যেখানে আছেন তার কাছাকাছি ডাক্তারবাবুকে বা হাসপাতালে দেখাতে হবে, এগুলো কারণ নির্ণয় করতে হবে। আমি এখান থেকে কি বলেছেন? নার্ভের প্রবলেম আছে, ওই জন্য পা ফুলছে? আচ্ছা, তাহলে এই কথাটা মানে আপনি শুনতে ভুল করেছেন কিছু। আপনার মায়ের যা বয়স, এই বয়সে পা ফোলার তিনটে সব থেকে কমন কারণ। একটা কারণ হচ্ছে, হ্যাঁ বলুন আপনার কথা শুনুন। হ্যাঁ, যে তিনটে কমন কারণ তার মধ্যে একটা হলো খুব কম হিমোগ্লোবিন হয়ে যাওয়া, 2 নম্বর হচ্ছে লিভারের অসুখের জন্য খুব প্রোটিন দেহে কমে যাওয়া, অ্যালবুমিন বলে যে প্রোটিন লিভার তৈরি করে সেটা কমে যাওয়া, 3 নম্বর কারণ হচ্ছে হার্টের যে লেফট ভেন্ট্রিকল সেটা ঠিক মতো পাম্প করতে পারছে না,
যে ফ্লুইডটা রিটার্ন আসার দরকার সেটা ঠিকমতো রিটার্ন আসছে না। আর চতুর্থ কারণ হচ্ছে কিডনির কারণে এবং কিডনি সংক্রান্ত ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে আমাদের শুধু পায়ে না, আস্তে আস্তে অন্য অন্য বিভিন্ন জায়গায় ফ্লুইড জমতে পারে। অর্থাৎ আমি 4টে কারণ বলে ফেললাম, কিন্তু আমি জানি না এর মধ্যে কোনটা আপনার মায়ের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই 4টের মধ্যে একবারও আমি সরাসরি কোনো নার্ভের কারণ বলিনি, এবং আমি এই 4টে কারণ, হ্যাঁ, আমি এই 4টে কারণও বলতাম না, কারণ একবার না দেখে এইসবগুলো মুখে বলাই উচিত না। বললাম এই কারণে, যেহেতু আপনি নার্ভের কারণের কথা বললেন, অর্থাৎ এই 4টে দিকটা আগে এক্সপ্লোর করতে হবে। আপনি আপনার ডাক্তারবাবুকে পরামর্শ করুন, যদি কোনো প্রশ্ন থাকে পরে আমার হেল্পলাইনে ফোন করুন। একটা খালি জিনিস বলার আছে ক্ষেত্রে, রাত্রিবেলা মা যখন ঘুমন তখন মুখ হাঁ করে শ্বাস নেন, এরম করে শ্বাস নেন, এরম করে শ্বাস নিচ্ছে। ও, আর তাহলে একটা আপনার যেখানে বাড়ি সেখানে কাছাকাছি কোনো জায়গা থেকে ওনার অক্সিজেন স্যাচুরেশনটা মাপতে হবে। অক্সিজেন স্যাচুরেশন, এটা হচ্ছে ইমিডিয়েটলি যেটা করা দরকার। অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য এখন ঘরে ঘরে যন্ত্র আছে, ওষুধের দোকানে বললে হয়তো এমনি একটু দেখে দেবে। হ্যাঁ, শুনলাম না, বলুন। দুবেলা ইনসুলিন নেন? হ্যাঁ, তো সেখানে ব্লাড সুগারের লেটেস্ট যে পোস্টপ্র্যান্ডিয়াল সুগার, মানে খাবার 2 ঘন্টা পরে যে গ্লুকোজ লেভেল, সেটা আপনি কি জানেন? জানা আছে? জানা। HbA1c কত আছে জানা আছে? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বলি আমরা, জানা আছে? HbA1c ওরকম হয় না, ওখানে আপনার একটু গুলিয়ে যাচ্ছে। রিপোর্টগুলো জেনে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে এগোতে হবে। এবং যদি দুবেলা ইনসুলিন নেন এই কথাটা আপনি বলেন, তাহলে চিকিৎসাতেও কোনো রকমের একটু অসুবিধা হচ্ছে। কারণ আমাদের, এটা আমি সবাইকেই বলি, মনে ধারণা আছে যে ইনসুলিন লেভেল বাড়িয়ে সুগার কমাবো। ইনসুলিন লেভেল কয়েকদিনের জন্য বাড়াতে কোনো ক্ষতি নেই। ধরুন 15 দিন আপনি কোনো একটা বিশেষ কার্য সমাধা করার জন্য, যেমন ধরুন কারো একটা অপারেশন হবে, তা আমরা ইনসুলিন দিয়ে সুগার টুগার কমিয়ে সেসব কাজ করতে পারি। কিন্তু একটা লং টার্ম ইনসুলিন নিতে হবে এরকম একটা রুগীকে যদি আমরা মাথায় রাখি যে সুগার যদি না কমে, আমরা ইনসুলিনের ডোজটা বাড়িয়ে বাড়িয়ে সুগার কমাবো, এই বেসিক চিন্তা কিন্তু ভুল। যারা অনেক জুনিয়র হাউস স্টাফশিপ করছো বা ইন্টার্নশিপ করছো, তো তাদের মাথায়ও তোমরা একটু পড়ে দেখো কেন আমি বলছি। কারণ এটা ইনসুলিন খুব বেশি বাড়িয়ে, বেশি সময়ের জন্য অনেক দিন ধরে বাড়িয়ে দিলে তার অনেক মানে অসুবিধার দিক আছে। আজকে তো অন্য জিনিস আলোচনা করবো, ওই জন্য ওইটা আলোচনা করছি না, একটু পড়লে বুঝতে পারবে। কাজেই শর্ট টার্মে বেশি ইনসুলিন দিয়ে নিজের কার্য সমাধা করছি, সেটা আলাদা কথা। যেমন আমি বললাম একটা সার্জারির কারণ আছে, আমি ইনসুলিন দিয়ে সুগার কমিয়ে করে দিলাম, সে ঠিক আছে। কিন্তু আমার লং টার্মে সুগার বাড়ছে আর আমি ইনসুলিন বাড়াচ্ছি, এই সিনারিও যে কোনো ডাক্তারবাবুর কাছে একটা মানে ভয়ের কারণ। এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ বলুন, আপনি বলুন, কি বলছেন? হ্যাঁ বলুন। এইখানেও এত দূর থেকে আমি এইটুকুনি বলতে পারি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার পরামর্শ নিতে, কারণ এগুলো অনেক অনেক কারণ থাকতে পারে এবং না জেনে একটা দুটো কথা বলা মানে আপনার ক্ষতিও হতে পারে। আপনি হ্যাঁ, তো একটু ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। যদি পরে প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করুন বা নেক্সট দিন এখানে ফোন করুন। আপনার কাছ থেকে ফিডব্যাক পেলে আমি তখন তার উত্তর দেবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই ওনার বান্টিবাবু ফোন করছিলাম। এরকম অনেকেই মানে ডাক্তারবাবুরা একটু শুনে অনেকে অস্বস্তি হয়, অনেকে একটু রেগেও যান যে এই কী প্রশ্ন করেছে, আমার গায়ে ব্যথা, হাতে ব্যথা, মায়ের পা ফুলে যাচ্ছে, এটা কোনো ডাক্তারবাবুকে বলার মতো এরকম অনেকে মনে করেন। কিন্তু দেখুন, আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে কিছু বুঝছে না, লাইনের শেষে যে দাঁড়িয়ে আছে, তার কাছে আমাদের বিদ্যে দিয়ে বুদ্ধি দিয়ে তার চারপাশটাকে যদি একটু বেশি সুস্থ করে তুলতে পারি, তার ভালো একটু যদি করতে পারি। কারণ এখনকার দিনে মেডিকেল সায়েন্সে এমন উন্নতি হয়েছে
যে যেগুলো আগেকার দিনে আপাত দৃষ্টিতে আমরা মনে করতাম যে এইসব সারানো যাবে না, বা এইটা সারলে অন্য একটা রোগ হয়ে যাবে, এখন আর সেই সব দিন নেই। অনেক অনেক রোগ যেগুলো আগে সারানো যেত না, এখন সেগুলো সারানো যাচ্ছে। এবার আমি যে কথাটা নিয়ে আজকে আলোচনা শুরু করব, প্রচুর মানুষ আমাকে ফোন করে এটা জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু আপনি অনেক আলোচনা করলেন, কিন্তু এটা বুঝতে পারলাম না যে প্যাঙ্ক্রিয়াসের ব্রেনের সাথে যে প্যাঙ্ক্রিয়াসের অ্যাক্সিস নিয়ে বললেন, তার সাথে হার্টের রোগের সম্পর্ক কি, এইটা তো আপনি স্পেসিফিক্যালি বললেন না। এরা অনেকে ফোন করে জিজ্ঞেস করেছেন। একদিক দিয়ে ভালো লাগে যে মন দিয়ে অনেকে শুনছেন। সত্যি গতদিন সময়ের অভাবে আমি অনেকটা এগিয়েছিলাম, কিন্তু ঠিক যে জায়গাটা যে কথাগুলো বললে বা বোঝালে পরে এক্স্যাক্টলি ওই আমাদের ব্রেনের সাথে প্যাঙ্ক্রিয়াসের অ্যাক্সিসের এবং সেইটার সাথে হার্টের রোগের সম্পর্কটা কি সেটা স্পেসিফিক্যালি এস্টাবলিশ হয়, সেই জায়গাটা বলার আগেই শেষ হয়ে গেছিল। আজকে আমি ওই জায়গাটা বলছি। যারা ফোন করার কথা তারা 10-12 মিনিট একটুখানি ধরে থাকুন, ফোন করবেন না, এইটা কমপ্লিকেটেড ব্যাপার, একটু বুঝিয়ে বলে দিই। আমি আগের দিন লেপটিন বলে একটা হরমোনের কথা বলেছিলাম। আমি বলেছিলাম এই লেপটিন হরমোনের থ্রু দিয়ে আমাদের ব্রেনের সাথে হার্ট মানে আমাদের গাটের সম্পর্ক আছে। আচ্ছা, ফোনটা আমি ধরে নিচ্ছি, কারণ আমি না করতে পারি না। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বাপ্পা দে সরকার, ময়নাগুড়ি থেকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। বাপ্পা দে সরকার বলছেন ময়নাগুড়ি থেকে? হ্যাঁ, ময়নাগুড়ি জানি। হ্যাঁ, ময়নাগুড়ি। খুব বৃষ্টি হচ্ছে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বলুন। আপনার এই যে চুলকোনোর কথা বললেন, এটা কি লোকাল ডাক্তারবাবুকে দেখিয়েছেন? ডাক্তারবাবু একজনকে দেখিয়েছিলাম, একটা মলম দিয়েছিল, মলমটা দিলে কিছুদিন আরাম পাই, তারপর আবার দিয়েছে, মানে কোনো আরাম পাইনি। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছেন কেন এরকম হলো? না, সেটা তো পরবর্তীতে আর যায়নি, যেহেতু আমার কমেনি, এই জন্য আর যায়নি। ঠিক ঠিক। আচ্ছা, এইটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে, একটু শুনুন এবং এটা একটু ইমপ্লিমেন্ট করুন। আমার মনে হয় এমনি কমে যাবে, ডাক্তারবাবুকে হয়তো দেখানোর দরকার নাও হতে পারে। যাদের এরকম বীজগুড়ি চুলকুনির এরকম প্রবলেম হচ্ছে, তাদের মাথায় এরকম থাকে যে ডাক্তারবাবু একটা অ্যালার্জির ওষুধ দেবে অথবা একটা মলম দেবে লাগাবার জন্য, সেগুলো ডাক্তারবাবু দেবেন। তো ও তাই দিয়েছে, তাই দিয়েছে, তো ওইটা মাথা থেকে এখন বের করুন। আমি একটা বিশেষ জিনিস বলছি, এটা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, খুব কম দাম এবং খুব পুরনো দিনের একটা কেমিক্যাল কম্পাউন্ড। এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMNO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMNO4। এটা না না, এটা ইউটিউবে যাবে, শুনে নেবেন। আমার এটা তো ইউটিউবে যাবে, আপনার মোবাইলে শুনে নেবেন পরে, কোনো তাড়াহুড়োর দরকার নেই, একদম মাথা ঠান্ডা। এ তো রেকর্ডেড প্রোগ্রাম হয়ে পরে ইউটিউবে আপলোড হবে, এখন থেকে ঘন্টা 2 পরে দেখে নেবেন। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 কি 3টে ছোট্ট ছোট্ট ক্রিস্টাল, যে জলে স্নান করেন মোটামুটি 10 লিটারে 2 কি 3টে ক্রিস্টাল দিয়ে দেখবেন যে চোখের সামনে জলের রংটা বদলে গেল। তো ঈশদুষ্ণ জল ওটা দিয়ে স্নান করে এরম 7 দিন 10 দিন স্নান করুন। যদি কমন কোনো কারণের জন্য হয়, কোনো ক্ষতি না করে, অন্য কোনো খরচা না করে, জিনিসটা কমে যাবে। আর KMNO4 এর দাম খুব বেশি হলে বোধহয় 25 টাকা কি 30 টাকা, যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে সার্চ করে নামটা শুনে নেবেন, বা ওইটুকুনি জায়গার দোকানিকে শুনিয়ে দেবেন, দেখুন ডাক্তারবাবু এই ওষুধের কথা বলছেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি করে দেখুন। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে সলিউশনে গা ধুয়ে যদি না যায়, তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে। এবং ডাক্তারবাবু একটা ডিফারেন্সিয়েট, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আগে আমি যেটা বললাম ওটা করে দেখুন, ওটা কমে কিনা।
এবং একটা জিনিস মনে রাখবেন, স্নান করার পরে আপনার তোয়ালে, আন্ডারওয়্যার, জামা কাপড় সমস্ত কাঁচা পরতে হবে, মানে আগের জামা কাপড় পরে পরলে চলবে না। একদম ঠিক আছে, একদম একদম একদম। খালি এইটুকুনি মনে কাজ করে দেখুন, যদি না কমে তখন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার দরকার আছে। ঠিক আছে, আমি রাখছি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমার না এই কেমিক্যালসগুলোর নাম বলতে অনেক সময় অস্বস্তি হয়, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে খুব কাছাকাছি নাম আছে পটাশিয়াম সায়ানাইডের। একটা হলো এই পটাশিয়াম সায়ানাইড হলো তীব্র বিষ, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কোনো এরকম বিষাক্ত ব্যাপার নেই। তো লোকে ভুলভাল যাতে উনি না লিখে নেন, ওই জন্য আমি বললাম যে ইউটিউবে যাচ্ছে, আমার কথাটা শুনে তারপর সেটা দেখাবেন। কারণ একই মানে যার কেমিস্ট্রির জ্ঞান নেই, সে একটু নাম এদিক ওদিক ভুলভাল করে অনেক ক্ষতি মানে তার হয়ে যেতে পারে। ওই জন্য আমি এটা লিখতে এনকারেজ করলাম না। তা আমি উনি ফোন করার আগে যে জায়গাটা ছিলাম সেটা বলছি। আমি যে লেপটিন হরমোনের কথা বললাম, যেটা আমাদের ব্রেনের সাথে প্যানক্রিয়াসের যে সিগন্যাল চালাচালি বলতে পারি, এই সিগন্যালিং প্রক্রিয়ার মাঝে দূত হয়ে কাজ করে, সেটা হলো লেপটিন। তো কি ব্যাপারটা, কি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন খাওয়া দাওয়ার খাই, দেখুন আসল আমি এখন এক্সপ্লেন করবো আজকে যে হার্ট কিভাবে এফেক্ট হয়, সেটা এক্সপ্লেন করব, পেটের অসুবিধা থেকে, রোগ থেকে। সেইটার জন্য আমি আর একবার ওই লেপটিন হরমোনটা কিভাবে আমাদের ব্রেন এবং প্যানক্রিয়াসের মাধ্যমে এই দুটো অর্গ্যানকে কিভাবে সিগন্যালিংয়ের মাধ্যমে সংযুক্ত করে সেটা বলছি আর কি। তো আপনি যখন খাবার দাবার খান বা আমি যখন খাবার দাবার খাই, তখন সেগুলো হজম করার দরকার পড়ে। তো পাকস্থলীতে বা স্টমাকে যখন সে খাবার টাবার যায়, তখন বিভিন্ন রকমের সিগন্যাল দেওয়ার বন্দোবস্ত আছে। তারা সেসব করে প্রথমেই মুখে যে খাবারটা আমরা চিবিয়ে দলা পাকাই, তার সাথে লালা মিশিয়ে এমন একটা মণ্ড তৈরি করি, আমরা সেটা আমাদের পড়ার জন্য বোলাস বলি, যেটাকে গেলা যায়। যতক্ষণ না মণ্ড তৈরি হচ্ছে, লালা না মিশছে এবং মুখের মধ্যে কিছু এনজাইম আছে, সেই এনজাইম কার্যকরী না হচ্ছে, সবাই নাম জানেন, টায়ালিন বলে আমাদের মুখগহ্বরে নিঃসৃত হয়। যার জন্য কি হয়, যে খাবারটা থালায় রাখা আছে সেটা যদি আপনি হাত দিয়ে একটা দলা পাকান, আর মুখে রেখে চিবিয়ে যে দলাটা আপনি গেলেন, দুটো পাশাপাশি রাখলে দেখবেন দুটো একদম আলাদা। ওই হাত দিয়ে দলা পাকিয়ে কিছুতেই ওই গেলার মতো দলা তৈরি করা যায় না। কেন যায় না? কারণ ওই আপনি দাঁত দিয়ে চিবিয়ে আপনার লালার সাথে মিশিয়ে টায়ালিন বলে যে এনজাইম আছে, সেই এনজাইমের ওই দলার ওপর কার্যকর ওটাকে একটু নরম একটা এমন দলা তৈরি করছে যেটা আপনি গিলে নিতে পারেন। সেটাকে বোলাস বলি আমরা বললাম, এবং সেটা ইসোফেগাস দিয়ে স্টমাকে গিয়ে পৌঁছয়। স্টমাকে গিয়ে যেই পৌঁছয়, তখন কি হয়, প্রথম ব্রেনের কনসার্ন হয়। ব্রেনকে আপনি ধরতে পারেন বাড়ির কর্তা আর কি। তো বাড়ির কর্তার তখনই কনসার্ন হলো যে বাইরে থেকে কিছু একটা ঢুকেছে, সেটা হাত পা ধুয়ে ঢুকেছে, তো মানে তার মধ্যে দিয়ে কোনো জীবাণুঘটিত সংক্রমণ ঘরের মধ্যে আসলো না তো। মনে আছে কোভিডের সময় চটি খুলে পা ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে, জামা কাপড় চেঞ্জ করে ঢুকতেন, ওই কনসেপ্ট আর কি। তখনই স্টমাকে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হতে শুরু করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রিশন হওয়ার ফলে যদি জীবাণুঘটিত কিছু ঢুকে থাকে, এবং যদি বলছি কেন, এটা ঢোকে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের এফেক্টে, কার্যকরিতার ফলে ওই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়, বা কার্যকরিতা থাকে না। এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কিরম, এটা বোঝাবার জন্য একটা দুটো উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, যখন খুব গলা, যাদের টক জল ওঠে, বমি হয়, তারা যদি সিমেন্টের মেঝের ওপর ওরকম বমি করেন, পরিষ্কার করার পরেও দেখবেন সিমেন্টের মেঝেতে এরকম দাগ হয়ে যায়। দাগ হয়ে যাচ্ছে মানে ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এফেক্ট, যেটা আমাদের স্টমাকে সিক্রিশন হয়েছিল।
কুকুরের ক্ষেত্রে কুকুরের স্টমাকে আমাদের থেকেও বেশি অ্যাসিডিটি, যার জন্য ওরা নর্দমার পাশে ফেলে দেওয়া খাবার খেয়েও ওদের পেট খারাপ করে না। কারণ কি না, ওই জীবাণুঘটিত সংক্রমণ হতে পারে না, এত হাই অ্যাসিডিটি। এবার কোনটার কত অ্যাসিডিটি ওইটা নিয়ে আমি একটু পরে বলছি, আমি পরের অংশে চলে যাই আগে। তো এইবার পাকস্থলী থেকে যখন সেই অ্যাসিড মিশ্রিত দলাটি প্রস্থান করে পাকস্থলীর পরবর্তী অংশ, সেটাকে আমরা ডিওডেনাম বলে থাকি। সেই ডিওডেনামের একটা দিক অনেকটা পাকস্থলীর মতোই, ভেতরটার কথা বলছি, আর বাকি অংশটা, সেই অংশটা এর পরের অংশ আমরা জেজুনাম, ইলিয়াম এসব বলি, মানে লার্জ ইন্টেস্টাইন বলা হয়। তো সেইটার মতো, আমি কেন এইটার মতো ওইটার মতো বলছি, যাতে বেশি ভেতরে ঢুকতে না হয়। মূল ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পাকস্থলীর মতো জায়গায় আছে ততক্ষণ ওই যে হাই অ্যাসিডিটি যাতে পাকস্থলীর ভেতরের মিউকাস মেমব্রেনকে ক্ষতি করে না দিতে পারে, ক্ষইয়ে দিতে না পারে, হজম করে দিতে না পারে, সেই কারণের জন্য বাথরুমে যেমন বিশেষ ধরনের টাইলস লাগানো থাকে যাতে অ্যাসিড পড়লে কোনো ক্ষতি হয় না, তেমনি স্টমাকের ভেতর ওরকম টাইলস লাগানো আছে, হাই অ্যাসিডিটিতে কিচ্ছু ক্ষতি হয় না। কিন্তু স্টমাক যেই পেরিয়ে গিয়ে আপনি ইন্টেস্টাইনে চলে যাবেন, মানে জেজুনাম ইলিয়ামে ঢুকবেন, সেখানে তো ওই টাইলস লাগানো নেই। অর্থাৎ ওই অ্যাসিডযুক্ত খাবার যদি সেইখানে পৌঁছয় এবং বারবার ওটাকে আঘাত করতে শুরু করে, তাহলে অত্যন্ত ক্ষতিকর রোগ শুরু হয়ে যেতে পারে, যেটা কিনা ক্যান্সারের পূর্বসূরি, মানে যেটা থেকে ক্যান্সার পরে হতে পারে। অর্থাৎ বারবার অ্যাসিডযুক্ত হাই অ্যাসিডিক খাবার, অ্যাসিডযুক্ত দলা যদি পাকস্থলী পেরিয়ে ওই অ্যাসিডিটি বজায় রেখে জেজুনাম ইলিয়ামে প্রবেশ করে, তাহলে তার ক্ষতি আছে, অত্যন্ত ক্ষতি আছে। কিছু কিছু রোগের নাম আছে, আমরা জলিঙ্গার এলিসন সিন্ড্রোম বলি, একগাদা, আমি ওই নামের মধ্যে যাচ্ছি না। তো এইবার এই ক্ষতি থেকে আমাদের তো, আমি বলেছি যে এটা তো বিরাট বড় একটা মানে কেমিক্যাল ফ্যাক্টরি, আমাদের পুরো ইন্টেস্টাইনে আবার রিসেপ্টর আছে, ও আগে থেকে বুঝতে পারে এই খুব হাই অ্যাসিডিক যুক্ত দলা প্রবেশ করছে, এটাকে ইমিডিয়েটলি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিতে হবে। ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য কি হয়, একদম স্প্রে হওয়ার মতো তখন বাইল, মানে পিত্ত, যেটা সব থেকে ঠিক অ্যাসিডের উল্টো, অ্যালকালাইন, অত্যন্ত অ্যালকালাইন, সেই পিত্ত এবং পিত্তর সাথে মিশে থাকে বা পিত্তর সাথে একসাথে বেরোয় ওই খাবার হজম করার জন্য প্যানক্রিয়াটিক জুস। ওই যে জুসটা বেরোয়, কমন বাইল ডাক্ট বলি আমরা তাকে। কমন বলি এই কারণের জন্য, কারণ প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে বাইলের ডাক্টটা মিলে হয়। কোনো কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অনেক সময় থাকে, যেখানে দুটো পাশাপাশি গিয়ে তারপরে বেরোলো, ফল একই, যাই মুখে বলছি যা, ফল একই। তো এইবার ওই যে পিত্তরস যেটা, সেটা ওই অ্যাসিডটাকে, যেটা আপনার স্টমাক থেকে বেরোলো, যেটা যদি অ্যাসিডিটি বজায় থাকতো তাহলে ক্যান্সার হতে পারতো, সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করে দেয়। অ্যাসিড এনভায়রনমেন্টটাকে নিষ্ক্রিয় করে ওটাকে অনেকটাই অ্যালকালাইন একটা এনভায়রনমেন্টে নিয়ে আসে। এই জন্য পিত্তরসটা অত্যন্ত জরুরি, দরকারি। এবং এইটা যখন চলে আসলো, তারপরে ওই প্যানক্রিয়াটিক জুসটা, যার মধ্যে কার্বোহাইড্রেট হজম করার, প্রোটিন হজম করার, ফ্যাট হজম করার আলাদা আলাদা এনজাইম রয়েছে, সেগুলো ওর ওপর কাজ করতে শুরু করলো। ওরা ফার্দার লার্জ ইন্টেস্টাইনে এগোতে থাকলো। গল্প এখানে বলে তারপরে ওই জায়গায় যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এই যে আমরা যে ব্রেনের এই অ্যাক্সিসের কথা বললাম, সেখানে তাহলে লেপটিন হরমোনের কাজটা কি হলো? এখনো পর্যন্ত এই কথা পর্যন্ত লেপটিন একবার বলিনি। কাজটা হলো এই যে আপনি যে খাওয়া দাওয়ার খাচ্ছেন, তারপর এতগুলো কাজকর্ম হচ্ছে, আপনার তো সেসব বোধ নেই। বোধ না থাকার কতগুলো তো হয়েই চলেছে ভেতরে, সবারই, আমারও হচ্ছে, আপনারও হচ্ছে। কিন্তু আমার আর আপনার বা অন্য যে কোনো কারুর একটা ব্যাপারে বোধ আছে। কেউ দেখবেন এই এতটা খাবার খেয়ে
তারপরেও বলেন আরও 4টে, মানে আমি বিয়ে বাড়ির কথা বলছি, আরও 4টে রসগোল্লা খাবো, একটা মিষ্টি খাবো, আর কেউ এইটুকুনি খাবার খেয়ে বলে পেট ভরে গেছে আর খেতে পারছি না। এরকম নয় যে যার পেট ভরে গেছে বলছে সে, মানে তার পেটের ভেতরে আমরা যদি ছবি তুলে দেখি তাহলে খুব ছোট পেটের ভেতরটা, আর যে অনেক খাচ্ছে তার পেটের ভেতরটা যে খুব বড়, মানে আমি স্টমাকের কথা বলছি, খুব বড়, সাধারণত সেরকম হয় না। যদি এখনকার দিনে সার্জারি করে আমরা স্টমাকটাকে খুব ছোট করে দিতে পারি, সেরকম একটা অপশন আছে, আমরা বেরিয়াট্রিক সার্জারি বলে, ওটা অন্য একটা প্রসঙ্গ, অপশন পরে আলোচনা করব। মূল ব্যাপারটা হচ্ছে আপনার পেট ভরে গেছে এই ফিলিংটা কিন্তু আপনার পেট থেকে আদৌ আসে না। পেট ভরে গেছে এই ফিলিংটা আসে আপনার ব্রেন থেকে। ব্রেন ফিডব্যাকটা থ্রু ওই লেপটিন হরমোন নেয়। এবার লেপটিন যদি খুব কার্যকরী হয় না, তাহলে ও বেশি প্রয়োজনের অতিরিক্ত আপনাকে পেট ভরাতে বেশি খাবার খেতে দেবে না। দেবে না কেন? আপনি বলবেন আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। এবং এর ব্যত্যয় ঘটে কোথায়, এর অন্যথা ঘটে কোথায়? একটা হচ্ছে কোনো অসুখ বিসুখ হলো, দ্বিতীয় হচ্ছে আপনি ছোটবেলা থেকে এমন এমন খাবার খেয়ে এসছেন এবং এমনভাবে বড় হচ্ছেন যাতে আপনার খুব বাড়িতে আনন্দ হলে সেখানে অনেক কিছু খাওয়ানো হচ্ছে, যদি খুব দুঃখের কোনো ঘটনা ঘটে সেখানে আরও বেশি কিছু খাওয়ানো হচ্ছে, যদি আকাশে মেঘ করে তাহলে অনেক খিচুড়ি নানা রকম ভাজাভুজি করে খাওয়ানো হচ্ছে, আকাশে যদি একদম শুকনো প্রচণ্ড রোদ্দুর হয় তাহলে সেই অনুযায়ী নানা রকম খাবার খাওয়ানো হচ্ছে। মানে যাই ঘটুক না কেন সেটার মানে একটা এক্সপ্রেশন হচ্ছে নানা রকম খাবারে। বাড়িতে লোক না আসলেও অনেক খাবার, বাড়িতে আসলেও খাবার। এই করে আমাদের যে দেহের নিজস্ব ক্ষমতা, যে আমরা পরিশ্রম করব, আমাদের ক্যালোরি খরচা হবে এবং সেই অনুযায়ী আমরা খাবো, এই এক্সিসটা অনেকটা এফেক্ট হয়ে যায়। আমি একটা ফোন নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডক্টর, আমি দুর্গাপুর থেকে বলছি। কে বলছেন? অঙ্কিত বিশ্বাস। মিস্টার বিশ্বাস, দুর্গাপুর থেকে, বলুন। হ্যাঁ, বলছি আমার একটু মানে পেটের সমস্যা হচ্ছে। বলুন। পেটে ব্যথা করছে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ। তো খাওয়ার পরে আমার পেটে ব্যথা করছে, খাওয়ার আগে পেটটা মানে খিদে পাচ্ছে ঠিকই, কিন্তু আমি খেতে পারছি না, আর এটা খাওয়ার পরে পেটে ব্যথা করছে। তো ওষুধপত্র কি, কোনো চিকিৎসা ওষুধপত্র? হ্যাঁ, ওষুধটা আমি তেমন খাই না আমি। মানে এটা তো আমি ভেবেছিলাম এটা নর্মাল, আমি নর্মালি আমি করছি, তো তাই জন্য সেরকম কোনো ওষুধ খাওয়া হয়। বাড়িতে খাবার জলের সোর্সটা কি? খাবার জল টিউবওয়েল? হ্যাঁ হ্যাঁ, টিউবওয়েল আছে, ওখানকারই জল খাই। কত ফুটে? আপনার দুর্গাপুরে কোথায় বাড়ি? দুর্গাপুরে আমার স্টেশন থেকে আমার 15 মিনিট এরকম পেট্রোল পাম্পের কাছে ওখানে একটা বাড়ি আছে। হ্যাঁ, মানে ওইখানকার জলই খান তো? হ্যাঁ, ওখানকারই জল। হ্যাঁ, তাহলে টিউবওয়েলটা কত ফুটের আমরা জিজ্ঞেস করি? 1000? হ্যাঁ, 1000। আপনি কিছুদিনের জন্য খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখুন। সব থেকে কমন কারণ হচ্ছে খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া, নানা রকম হতে পারে। তো পেটে ব্যথার আমাদের দেশে বা আপনি যে জায়গায় আছেন সেখানে কমন কারণ কিন্তু খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া। আর জলটা ফুটিয়ে ঠান্ডা করে আগে খেয়ে দেখুন, যদি তাতে উপকার না পান সেকেন্ড স্টেপ হচ্ছে স্টুলটা পরীক্ষা করানো, থার্ড স্টেপ হচ্ছে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা। আপনি প্রথম হ্যাঁ খাওয়ার জন্য কি এরকম সমস্যা হচ্ছে, মানে অয়েলি খাবার বেশি, স্পাইসি এরকম কিছু খাবার খাওয়ার কারণে কি হচ্ছে? হ্যাঁ, মানুষ এইভাবে চিন্তা করে। ওই চিন্তাটাকে আমি একটু বদলাতে চাইছি। যেটা প্রথম চিন্তা করা সেটা হচ্ছে ইনফেকশন হওয়া, খাবার বা জল থেকে জীবাণু ঘটিত সংক্রমণ হওয়া। সেই সংক্রমণ হচ্ছে কিনা বোঝার রাস্তা হচ্ছে, প্রথমে বললাম জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া বা সেই রকম নামি ব্র্যান্ডের মিনারেল ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া। এবং যদি আপনি জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার পরেও আপনি দেখেন যে ব্যথা হচ্ছে, তাহলে স্টুলটা রুটিন এক্সামিনেশনে দেওয়া, যদি তাতে দোষ ধরা পড়ে তাহলে কালচার সেন্সিটিভিটি করা এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা। এইটা হলো 3টে স্টেপ। আমি তো মানে একটু অয়েলি খাবার বেশি খাই, পছন্দ করি, আর ফাস্ট ফুডও খাই, জাঙ্ক ফুডও খাই। তো
শুধু কি জলটা দিয়ে ফুটিয়ে খাবো নাকি ওগুলো এখন খাওয়া বন্ধ রাখবো? আমি আমি ওইগুলো থেকে কথা বলছি না। দেখুন, প্রথম এগুলোকে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আপনি যদি সবই বন্ধ করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কে কালপ্রিট। আপনি আগে জলটা ঠিক করুন, করে দেখুন ব্যথা কমে কিনা, তারপরে স্টুলটা পরীক্ষা করুন, তারপরে খাবারের দিকে ভাববেন। ঠিক আছে। আপনি সমস্ত কিছু যদি একসাথে করেন তাহলে তো দোষী মানে লুকিয়ে রইল, দোষীকে ধরা গেল না। ঠিক আছে ডাক্তার, ঠিক আপনি আছে, যেমনটা বললেন তেমনটা করার পরে আমরা করবো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে অনেক কথা বলার আছে, আমি এক্ষুনি বললে আর আজকেও এইটা নিয়ে আলোচনাটা শেষ করা দরকার। তো আমি দেখুন আসলে কিভাবে হার্টের রোগ প্রেসিপিটেট হতে পারে এই পেটের রোগ থেকে, সেই জায়গায় যাচ্ছিলাম। তো আমি বললাম যে এই যে লেপটিন হরমোনটা তার মানে কি করে, আমার এরকে বলে স্যাটাইটি হরমোন, মানে পেট ভরে গেছে এরকম একটা ধারণা তৈরি করবে যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে। এবার ধরুন সমস্ত কিছু ঠিকঠাক চলছে এবং লেপটিন হরমোনও কাজ করছে এবং অন্য ওর সাথে যে হরমোন কাজ করে সেগুলোও কাজ করছে ঠিকঠাক। তাহলে কি হবে যে আমাদের মূল দেহের আমরা যা যা কাজ করছি সেটার জন্য এনার্জি সাপ্লাই যে করছে মাইটোকন্ড্রিয়া। এর আগের দিন বলে রেখেছি, যিনি নতুন শুনছেন বা যিনি মনে করতে পারছেন না তিনি একটু আমার আগের দিনের ইউটিউবটা শুনবেন, সেখানে দেখবেন আমি মাইটোকন্ড্রিয়ার কথা বলেছি। এই যে মাইটোকন্ড্রিয়াল, আমি এটাকে আবার, এটা আমার নিজের ভাষা, বইয়ের ভাষা না, মাইটোকন্ড্রিয়াল এনার্জি কন্ট্রোল সিস্টেম ধরতে পারেন বা মাইটোকন্ড্রিয়াল এনার্জি জেনারেটিং সিস্টেম এইভাবে ভাবতে পারেন। যেটা যেরকমভাবেই ভাবেন না কেন, এই যে খাবার দাবার আমরা খাচ্ছি এর থেকে আমাদের প্রয়োজনীয় এনার্জি মাইটোকন্ড্রিয়া স্টোর করে রাখে নিজের মধ্যে, দরকারের মতো সে সেটা যেখানে দরকার সেখানে সাপ্লাই করে। এইবার হলো কি, যে মুহূর্তে ওই লেপটিন অ্যাক্সিস খারাপ হচ্ছে না, সেই মুহূর্তে ধীরে ধীরে এই মাইটোকন্ড্রিয়াল এনার্জি স্টোর করার সিস্টেম, এনার্জি ডিসপার্স করার সিস্টেম, মানে একটা হচ্ছে স্টোর করা আর একটা যেখানে দরকার সেখানে চাহিদা মতো সরবরাহ করা, এই যে পুরো সিস্টেমটা ওইটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই নষ্ট হওয়ার এর মধ্যে অনেক অনেক কিছু ব্যাপার আছে, আমি ওই ব্যাপারগুলো একটু পরেই বলছি। আমি মূল ব্যাপারটা বলে নিচ্ছি কেন, আমার খালি এখানে মনে হয় যে এক্ষুনি বলবে যে এই সময় চলে গেল, ওই জন্য ব্যাপারটা বলে নিচ্ছি। তাহলে কি হলো, মাইটোকন্ড্রিয়াল এনার্জি সিস্টেমটা যদি ডাউনগ্রেডেড হতে থাকে, পুরোপুরি খারাপ হচ্ছে না, একটু একটু করে কার্যকারিতা কমছে, যেটা কিনা আগে থেকে বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, তাহলে কি হবে, একই পরিমাণ অক্সিজেন সাপ্লাই করার জন্য হার্টকে বেশি পরিশ্রম করতে হবে। এই কথাটা প্রচণ্ড দামি এবং একটু বুঝতে অসুবিধাও হতে পারে। একই পরিমাণ অক্সিজেন বলতে আমার ব্রেন যে কাজ করছে, হাই অক্সিজেন ডিমান্ড, ব্রেনের অত্যন্ত অক্সিজেনের ডিমান্ড বেশি, গ্লুকোজের ডিমান্ড বেশি, কারণ ও তো বিভিন্ন জায়গা থেকে, সে আমি ছোটোবেলা থেকে যা পড়েছি কোথায় কোথায় আছে সেগুলো খুঁজে বের করে কিভাবে বলতে হবে সেগুলো নিয়ন্ত্রণ করে পুরো জিনিসটা আপনাদের সামনে হাজির করছে, পুরো কাজটা করছে ব্রেন। কাজেই ওর অক্সিজেনের ডিমান্ডও বেশি, ওর গ্লুকোজের ডিমান্ডও বেশি। ব্রেনের পর আছে আমি হাত পা নাড়ছি, দেখতে পাচ্ছেন আমি বসে আছি, হাত পা নাড়ছি, আমি শ্বাস নিচ্ছি, এই প্রত্যেকটা কারণের জন্য অক্সিজেনের দরকার আছে এবং অক্সিজেন খরচ হচ্ছে। এই যে এত সমস্ত অর্গান, ভাইটাল অর্গান ছাড়া অন্য অর্গান, সেগুলো যে অক্সিজেনের ডিমান্ডটা ফুলফিল করছে, সেটা কিন্তু অনলি একজন, সেটা হচ্ছে ওই হার্ট। এবং হার্ট বলতে গেলে ওই লেফট ভেন্ট্রিকল, ওই একটি জিনিস যে যবে থেকে আমি মাতৃজঠর থেকে বেরিয়ে কাঁদলাম আর শেষ যবে আমার শেষ নিঃশ্বাস পড়বে, ওই মাঝখানের পুরো সময়টা কিন্তু ও ওই লাভডুব করে ও পাম্প করে চলেছে। আমি সেই সিস্টোল ডায়াস্টোল এইসবের মধ্যে গেলে আবার মুশকিল হবে, পাম্প করে চলেছে। তো পাম্প করে চলার ফলে কি হচ্ছে, অক্সিজেনযুক্ত ব্লাডটাকে পাম্প করে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে যার যেখানে পৌঁছচ্ছে সেই ব্লাডের মধ্যে থেকে অক্সিজেন যার যেরকম দরকার নিয়ে নিচ্ছে, নিয়ে কার্বন ডাইঅক্সাইড ভরে দিচ্ছে, আবার হার্টে পৌঁছচ্ছে, হার্ট সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড আবার বের করে, আপনার যে শ্বাস নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, এই কাজটা হার্ট করেই চলেছে। এইবার ধরুন যদি
কোনো জায়গায় অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তাহলে একই পরিমাণ অক্সিজেন পাঠাবার জন্য ব্রেনকে বেশি বার পাম্প করতে হবে, এবং বেশি বার পাম্প করতে গেলে পরিশ্রম বেশি হবে, মানে আবার অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দিচ্ছে। লেফট ভেন্ট্রিকলের অক্সিজেন ডিমান্ডটা বেড়ে চলেছে, আর ও বেশি বার করে পাম্প করে চলেছে। এই ভিসিয়াস সার্কেল যদি চলতে থাকে, তাহলে আমি একটু আগে একজন পেশেন্ট ফোন করেছিল, আমি বললাম মা হাঁ করে শ্বাস নেয় কেন, এই করে শ্বাস নিচ্ছে কিনা, মানে পেশেন্ট হাঁপিয়ে উঠছে, হাঁপিয়ে যাচ্ছে। এই হাঁপানো মানে প্যান্ট করা বলি আমরা, মানে অক্সিজেন ডিমান্ডটা ফুলফিল করতে গিয়ে হার্টকে নর্মালের থেকে বেশি এফর্ট দিতে হচ্ছে। এইটা হলো হার্টের অসুখের শেষের শুরু। আমাকে এই যে এরম করছে, সময় আছে 4-5 মিনিট সময় আছে, আমি নেব। তো এইখানে যারা আরেকটু পড়াশোনা করতে চান, এই কয়েকটা টার্ম আমি বলতে একটু দ্বিধা করছি, যদি একটুকু ভেতরে ঢুকতে চান, আমাদের পিওএমসি আর সিআরটি কার্ট, এই দুটো অ্যাব্রিভিয়েশন আমি একটু শুনিয়ে দিচ্ছি। এটা মাথায় সাধারণ মানুষের রাখার দরকার নেই, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন বা যারা হাউস স্টাফশিপ করছেন, ইন্টার্নশিপ করছেন। প্রো ওপিও মেলানোকর্টিন, হ্যাঁ 2 মিনিট সময়, আমি আরও 1 মিনিট সময় নিচ্ছি। তো প্রো ওপিও মেলানোকর্টিন নিউরন, দেখুন এর মধ্যে থেকে একটা চেনা কথা কিন্তু আপনারা শুনে ফেলেছেন, ওপিও, ওপিয়াম থেকে এসছে। তো এই ব্যাপারটা আমি নেক্সট দিন আলোচনা করব। পিওএমসি, আরেকটা হচ্ছে কার্ট, কোকেইন অ্যান্ড অ্যামফেটামাইন। কোকেইন নামটা আবার অনেকে শোনা। রেগুলেটরি ট্রান্সক্রিপ্ট, সিএআরটি, এই দুটো সাবস্ট্যান্স নিয়ে আমি কথা বলবো, কারণ এইগুলো নতুন নতুন গবেষণায় উঠে আসছে, কিভাবে এগুলো আমাদের পক্ষে হেল্পফুল হতে পারে, কিভাবে এরা কাজ করে, এগুলো নিয়ে বলবো। এইবার আমি তাহলে আপনাদের বলে দিলাম যে হার্টের অসুখ আমাদের এই পেটের রোগ থেকে কী করে প্রেসিপিটেট হতে পারে তার মূল ব্যাপারটা বললাম। এবার এর সঙ্গে 2-3টে কথা না বললে নয়, সেগুলো হলো এই যে এর সাথে সাথে আমাদের এই যে এখনকার দিনের সভ্যতায়, এটাকে আমি সভ্যতাই বলবো, তো অসভ্যতা তো নয়, সভ্যতাই বলবো, সেখানে কিছু না জেনে আমরা খুব ভুল করে ফেলছি। আমি প্রথমে তো আমাদের বিনা পয়সায় পাই জল আর হাওয়া, অক্সিজেনের কথা বললাম। এবার আমরা পয়সা দিয়ে কিনি, সেগুলো আমাদের কীরকমভাবে আমরা ক্ষতি করি, এটা অন্য কেউ অন্যভাবে নেবেন না, কারণ অনেকের প্রফেশনের সাথে যুক্ত, হয়তো আমি সেদিকে একটু বলে ফেলবো। সেটা হচ্ছে সমস্ত রকমের কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আমি 10 সেকেন্ড সময় নেবো, আমাকে বলা হচ্ছে একদম নেই, যেগুলো আমরা খাই, আমি ব্র্যান্ড নেম তো বলবো না, কিন্তু সারা পৃথিবীব্যাপী যদি একটা ব্র্যান্ড পৃথিবীর সমস্ত লোক চেনে, সেটা আপনারা সবাই জানেন, সি দিয়ে নাম, ওই ধরনের কোল্ড ড্রিঙ্ক, ফিজি ড্রিঙ্ক, ওগুলোতে এত এত বেশি ক্যালোরি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। ওর যদি আপনি এতে ভালো গুণ কি আছে খোঁজেন, একটা ভালো গুণ খুঁজে পাবেন না, ক্ষতিকর গুণ। এই সবগুলো নিয়ে আর্টিফিশিয়াল যে খাবার আমরা খাই, প্যাকেট করা খাবার যে আমরা খাই, এই সব নিয়ে ছোটবেলা থেকে বাচ্চা বড় হচ্ছে, তাদের জন্য বেবি ফুড, বড় হওয়ার জন্য নানা রকমের বিজ্ঞাপন দেওয়া খাবার, এইসব নিয়ে আগামী দিন আলোচনা করবো, কারণ এদের উসখুস করছে এরা যে ডাক্তারবাবু শেষ হয়ে যাওয়ার পরেও খামতে নেই বলেই চলেছে, আমাকে থামতে হবে। অবশ্যই তাই। অনুষ্ঠান আমাদের আজকে ইতিমধ্যে শেষ করতে হচ্ছে। আমরা সামনের দিন ঠিক বিকেল 4টার সময় সামনের শনিবার আবারও উপস্থাপনা করতে চলে আসবে ডক্টর স্যারকে সঙ্গে নিয়ে। এবং আজকে কিন্তু আমরা আলোচনা করেছিলাম লেপটিন হরমোনের বিশেষত্ব নিয়ে, এবং ব্রেইন আর প্যানক্রিয়াসের যে সিগন্যালিং এর মাধ্যম দিয়ে কতটা সেই প্রযোজ্য বিষয় তৈরি হয়, সেটা সবটাই কিন্তু জানতে পারলাম স্যারের মাধ্যম দিয়ে। বেশ একটু কঠিন বিষয়, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। সবটা মিলিয়ে কিন্তু টানটান উত্তেজনা অবশ্যই তৈরি হলো আমাদের অনুষ্ঠানে। আবার ঠিক ফেরত আসবে ঠিক এইভাবেই। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার।